আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যেগুলো তোমার কেমিস্ট্রির প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের এই বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে। তুমি যখন কোনো প্রশ্ন সমাধান করতে যাবে, সেক্ষেত্রে যদি অসুবিধা অনুভব করো, তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে, যার মাধ্যমে সমস্যাটা সমাধান করতে তোমার যাতে আরেকটু সহজ হয়, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা এরকম একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, রাজশাহী বোর্ড 2021-এ আসা একটা প্রশ্নটাতে উদ্দীপক হিসেবে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, XYZ তিনটা ডায়াগ্রাম, তাই না? এখন ডায়াগ্রামগুলার XYZ এটা তো প্রতীক অর্থে ব্যবহার করছে তোমাকে মৌলগুলা চিহ্নিত করার জন্য বা বুঝতে পারার জন্য। এই ডায়াগ্রামের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাগুলো অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা জানতে হবে। ইলেকট্রন সংখ্যা যে কয়টা থাকে পারমাণবিক সংখ্যাও সেই কয়টাই হয়, তাই না? তাহলে আমরা চলো গণনা করি। দেখো 1 2 3 4 5, তার মানে 5টা ইলেকট্রন বিশিষ্ট এরকম একটা পরমাণু বুঝাইছে। এরপরে এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 10 11টা, তার মানে 11টা ইলেকট্রন বিশিষ্ট যে মৌলটা অর্থাৎ সোডিয়াম বুঝাইছে এখানে। এরপরে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9 তার মানে ফ্লোরিন। তাহলে তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত তুমি 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ করলেই হয়ে যায়, এখানে আর বেশি লাগে না। এরপরে চলো এখন এখানে 5 কার্বন বিশিষ্ট 5 ইলেকট্রন বিশিষ্ট এটা কি ছিল আমাদের? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরন, তারপর একটা সোডিয়াম, তারপর একটা ফ্লোরিন। আমরা এতটুকু বুঝতে পারার পরে চলো ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে দেখো তো, যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? গ নম্বরে বলছে উদ্দীপকের ওয়াই ও জেড মৌল দ্বারা গঠিত যৌগটি পানিতে দ্রবণীয় কিনা। ওয়াই আর জেড কি কি ছিল আমাদের? সোডিয়াম ছিল আর ফ্লোরিন ছিল। তাহলে সোডিয়াম ফ্লোরাইড যে যৌগটা, ওটা পানিতে দ্রবীভূত হবে নাকি, এটা জিজ্ঞেস করতে চাইছে। আর যদি দ্রবীভূত হয় তো তাহলে তোমাকে এখানে ডায়াগ্রাম দিয়ে মানে চিত্র সহ বুঝাই বলতে হবে। এরপরে কি বলছে? এক্স ও জেড দ্বারা গঠিত যৌগটি, এক্স আর জেড দ্বারা গঠিত যৌগ, তার মানে বোরনের সাথে তোমার ফ্লোরিনের যৌগ তৈরি করা লাগবে। এখানে যে যৌগটা তৈরি হবে BF3 একটা যৌগ পাওয়া যাবে। আর এছাড়াও ওয়াই আর জেড দ্বারা গঠিত যৌগ, তার মানে ওয়াই আর জেড দ্বারা এখানে সোডিয়াম আর ফ্লোরিন যদি যৌগ গঠন করে, সেক্ষেত্রে কে অষ্টক নিয়ম মেনে চলবে আর কে চলবে না, এটা আমাদের বলতে হবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরগুলোও করে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো। এবার দেখো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। তুমি নাম শুনলেই বুঝতে পারতো সম মানে কি, সেম সেম, তাই না? তাহলে সমান সমান আর গোত্র একই গোত্রে থাকবে এরকম মানে কিছু যৌগকে একসাথে বুঝাচ্ছে। দেখো, যে সকল জৈব যৌগের কার্যকারী মূলক একই হওয়ায় তাদের ভৌত আর রাসায়নিক ধর্মের গভীর মিল থাকবে। আমরা জানি কোনো একটা দল বা শ্রেণীতে বা কোনো একটা গোত্রে আমরা যখন কিছু সদস্যকে অন্তর্ভুক্ত করি, ওদের সবার কিছু না কিছু মিল থাকে বলেই আমরা ওদেরকে একই গ্রুপে দিচ্ছি। এখন এই জৈব যৌগগুলা ওদের কার্যকারী মূলক সেম, যার জন্য ওদের ভৌত আর রাসায়নিক ধর্মগুলাও সেম। ভৌত রাসায়নিক ধর্মে যেহেতু গভীর মিল পাওয়া যায়, তাই তাদেরকে আমরা একরকম একই শ্রেণীতে রাখতে পারি বা একই গোত্রভুক্ত করতে পারি। এজন্য এদেরকে কি বলবো? সমগোত্রীয় শ্রেণী বলবো। এরপরে আমাদের কি বলছিল, পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? দেখো, জীবাশ্ম জ্বালানি বলতে আমরা মাটির নিচ থেকে পাই এরকম জ্বালানিগুলোকে বোঝাচ্ছে। এখন মাটির নিচে থেকে আমরা কি কি পাবো? কোনো অনেক প্রাচীনকাল থেকে যখন উদ্ভিদ আর প্রাণী অথবা কোনো ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, বিভিন্ন মৃত প্রাণীগুলা যখন মাটির নিচে চাপা পড়ে থাকবে, ওই অনেক কোটি কোটি বছর আগে থেকে ওরা মাটির নিচে চাপা পড়ে থাকতে থাকতে কি হবে? একটা তাপ ওখানে উৎপন্ন হবে, মানে একটা তাপ, তারপর চাপ, তারপর বিভিন্ন নিয়ামকের কারণে ওইখানে কি হবে? ভূগর্ভে থাকা যেই মানে উপাদানগুলা, ওগুলা তাপচাপ এই যে বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে কি হবে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে হাইড্রোকার্বন তৈরি করবে। এরকমই একটা উপাদান হচ্ছে পেট্রোলিয়াম, যেটা আমরা মাটির নিচ থেকে পাই। তাহলে এই মাটির নিচ থেকে যেহেতু পাচ্ছি, সেহেতু আমরা কি বলবো? জীবাশ্ম রূপে হচ্ছে মাটির নিচ থেকে পাচ্ছি। এটাও কোনো না কোনো মৃত জীবদেহ বা প্রাণী দেহ থেকে হচ্ছে তোমার তাপ, চাপ আর বিভিন্ন প্রভাবকের কারণে এটা হচ্ছে আমরা জীবাশ্ম হিসেবে পাচ্ছি। তাহলে পেট্রোলিয়াম যেহেতু মাটির নিচ থেকে পাই আমরা জীবাশ্ম রূপে, তাহলে তো পেট্রোলিয়ামকে আমরা জীবাশ্ম জ্বালানি বলতেই পারি। এরপরে কি বলছিল আমাদের? সোডিয়াম আর
ফ্লোরিন ছিল, তাই না? এই দুইটা কি ধরনের যৌগ গঠন করবে আর যৌগটা পানিতে দ্রবীভূত হবে নাকি? এখন পানিতে দ্রবীভূত হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে তোমাকে কি করতে হবে, আয়নিক যৌগ হইতে হবে। কি জন্য? আয়নিক যৌগে একটা ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত থাকে, যেটা পানির ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তের সাথে যা যুক্ত হয়। দেখো আমি যদি এরকম তোমাকে দেখাই, আমাদের সোডিয়াম আর ফ্লোরিন লাগবে, তাই না? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, দেখো সোডিয়ামের 11টা ইলেকট্রন, তাই না? তাহলে চলো, ওর 3টা কক্ষপথ আঁকা লাগবে। প্রথম কক্ষপথে সব মৌলই আমরা জানি, সব পরমাণু কি করে, 2টা ইলেকট্রন ধারণ করে। এরপরের কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণ করবে। এই হয়ে গেল আমাদের 8, 9, 10, আর একটা থাকবে 11। এখন সব পরমাণু চায় হচ্ছে অষ্টক পূরণ করতে। অষ্টক পূরণ করার জন্য সোডিয়ামকে কি করতে হবে, ওর সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণ করতে হবে। এখন 8টা ইলেকট্রন তৈরি করার জন্য ওর কাছে একটা আছে, একটা যদি ও ছেড়ে দেয় সেক্ষেত্রে ওর নিচের যে কক্ষপথটা ওখানে কিন্তু 8টা ইলেকট্রন অলরেডি আছে। এছাড়াও ও যদি আরও 7টা ইলেকট্রন গ্রহণ করে সেক্ষেত্রেও কিন্তু সে অষ্টক পূরণ করতে পারতেছে। তাহলে তুমি বলো 7টা গ্রহণ করা বেশি সহজ নাকি একটা ছেড়ে দেওয়া সহজ? অবশ্যই একটা ছেড়ে দেওয়া সহজ। সেক্ষেত্রে সোডিয়াম কি করবে, ওর বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। আর ফ্লোরিন আছে উল্টা দিকে, দেখো আমাদের যে সবার প্রথম কক্ষপথটাতে 2টা ইলেকট্রন থাকে, এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওর 9টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে 3 জোড়া ইলেকট্রন আছে আর একটা আছে সিঙ্গেল। তাহলে ওর ওখানে আরেকটা ইলেকট্রন যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু অষ্টক পূরণ হয়ে যায়। দেখো 4 জোড়া ইলেকট্রন হইলে কিন্তু 8টা ইলেকট্রন আমরা পেয়ে যাই। এখন ফ্লোরিন কি করবে, একটা ইলেকট্রনের জন্য খোঁজ করবে। আর সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিতে যাবে। কি জন্য? ছেড়ে দিলে তো ও অষ্টক পূর্ণ হয়ে যায়। তাহলে দেখো ওর যে বাইরের ইলেকট্রনটা ও কি করবে, ফ্লোরিনকে দিয়ে দিবে। এখন সোডিয়াম যখন এই ইলেকট্রনটা ফ্লোরিনকে দিয়ে দিল, তখন ওর যে বাইরের কক্ষপথটা এটা কিন্তু আর থাকবে না, চলে যাবে। একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পরে এই ফ্লোরিনের কাছে কি হবে, এখানে দেখো 4 জোড়া ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, 4 জোড়াতে 8টা ইলেকট্রন ও পাইছে। এখন সোডিয়াম যেহেতু ইলেকট্রনটা দান করলো, তাহলে সোডিয়াম কি হবে, দান করার মাধ্যমে ধনী হয়ে গেল। যেহেতু তুমি দান করতে পারতেছো তার মানে তুমি ধনী, ধনাত্মক আয়নে আয়নিত হইলা। আর ফ্লোরিন কি করলো, গ্রহণ করলো, গ্রহণ করে সে সোডিয়ামের কাছে ঋণী হয়ে গেল। তাহলে দেখো ওর উপরে আমরা কি দিব, ঋণাত্মক আয়ন দিব। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। যেহেতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ওদের ভিতরে বন্ধন গঠন হয়েছে, তাহলে আমরা কি বলবো, সোডিয়াম ফ্লোরাইড একটা আয়নিক যৌগ। এখন দেখো সোডিয়াম প্লাস আয়ন আছে, ফ্লোরিন মাইনাস আয়ন আছে। এই প্লাস মাইনাস আয়ন পানির ধনাত্মক আর ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। দেখো পানির আয়নটা যদি আমরা দেখি, পানি কি থাকে আমরা জানি, H2O হচ্ছে পানির সংকেত, তাই না? তাহলে অক্সিজেন থাকবে একটা, আর ওর দুই পাশে থাকবে 2টা হাইড্রোজেন। এখন অক্সিজেন, এটার যদি আমি ইলেকট্রন ডায়াগ্রাম এঁকে যদি আমরা দেখি, দেখো তো অক্সিজেনের সর্বপ্রথম কক্ষপথে থাকে 2টা, পরের কক্ষপথে কয়টা থাকবে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এখন অক্সিজেনের অষ্টক পূরণ হইতে আরও 2টা ইলেকট্রন লাগে। ওই 2টা ইলেকট্রন ও হাইড্রোজেন থেকে নিবে। এই হাইড্রোজেনটা ওর সাথে একটা ইলেকট্রন শেয়ার করবে, এই হাইড্রোজেনটা ওর সাথে আরেকটা ইলেকট্রন শেয়ার করবে। এখন ইলেকট্রন শেয়ার করবে ভালো কথা, কিন্তু এখানে কি হবে, হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, যার জন্য হাইড্রোজেনের যে ইলেকট্রনটা থাকবে ওই ইলেকট্রনটা অক্সিজেনের কাছে বেশি সময় ধরে ঘুরবে। যেহেতু ওরা শেয়ার করতেছে তাহলে ওই ইলেকট্রন হাইড্রোজেনও পাবে, অক্সিজেনও পাবে। কিন্তু এখানে কি হয় দেখো তো, অক্সিজেন কি করে, ওর ইলেকট্রনটা বেশি সময় ধরে ওই যে অক্সিজেনের পাশে ঘুরতে থাকে, দেখো ঘুরতেছে, একটা সময় যায় হচ্ছে হাইড্রোজেনের পাশে ঘুরে আসে, আবার অক্সিজেনের পাশে ঘুরতেছে, আবার যে হাইড্রোজেনের কাছে ঘুরে আসবে, এরকম বেশি সময় ধরে অক্সিজেন পাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আবার এই হাইড্রোজেনটার ক্ষেত্রেও সেম হবে। এই যে ওর হাইড্রোজেনের শেয়ারকৃত যে ইলেকট্রনটা, এটা কিন্তু অক্সিজেন বেশি পাবে। দেখো অক্সিজেনের পাশে ঘুরতেছে, হাইড্রোজেনের পাশে একবার ঘুরে আসলো, আবার অক্সিজেনের পাচ্ছে হাইড্রোজেনের পাশে একবার ঘুরে আসলো। তাহলে দেখো এইখানে যে ওরা শেয়ার করতেছে ইলেকট্রনগুলা, এটা কিন্তু অক্সিজেন বেশি পরিমাণে নিচ্ছে কারণ ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর হাইড্রোজেন কম পাচ্ছে। তাহলে অক্সিজেন যেহেতু বেশি নিচ্ছে, তাহলে আমরা ওর উপরে কি দিতে পারি,
ঋণাত্মক, তার যে নিচ্ছে তাহলে সে তো ঋণাত্মক আয়নে আয়নিত হবে, ঋণী হয়ে যাচ্ছে। আর হাইড্রোজেন দান করতেছে সে কি হবে, ধনাত্মক আয়নে দান মানে আয়নিত হয়ে যাবে। এখন দান যে করতেছে এটা কেউ পুরাপুরি করে দিচ্ছে, পুরাপুরি কিন্তু করতেছে না, হাইড্রোজেনও কিন্তু পাচ্ছে, শেয়ার করতেছে। পুরাপুরি যেহেতু করতেছে না তাহলে আমরা এখানে আংশিক চিহ্নটা দিব, তার মানে ডেল্টা। এখানে দেখো অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস, হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে এইখানে আমরা সবগুলা কাজ এভাবে করব, হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস, আর এখানে কি ডেল্টা মাইনাস। এখন দেখো প্লাস আর মাইনাস প্রান্ত যে তৈরি হইলো পানির অণুর ভিতরে, আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হইলো। এই ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তের সাথে তুমি যখন কোনো যৌগ পানিতে মিক্স করবা তখন ওই যৌগের আবার ধনাত্মক ঋণাত্মক প্রান্তটা এখানে বিপরীত মানে প্লাস মাইনাসের সাথে এসে যুক্ত হবে। আমরা কি জানি ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে আর ঋণাত্মক কি করে, ধনাত্মককে আকর্ষণ করে। এখন বিপরীত ধর্মী আধানগুলো যখন পরস্পরকে আকর্ষণ করবে সেক্ষেত্রে দেখো আমাদের কি ছিল, সোডিয়াম আয়ন ছিল আর ফ্লোরিন আয়ন ছিল, তাই না? চলো আমরা এখন এগুলোকে পানিতে দ্রবীভূত করে দিই। সোডিয়াম আয়ন থাকবে, মানে তুমি যে মিশাইছো পানিতে, এখন এই ধনাত্মক আয়নের সাথে পানির ঋণাত্মক আয়ন এসে যুক্ত হবে, তাই না? ঋণাত্মক কে ছিল, অক্সিজেন ছিল। অক্সিজেনগুলো সব সোডিয়ামের কাছাকাছি চলে আসবে, কি জন্য, ওই যে ঋণাত্মক আর ধনাত্মক আকর্ষণ করবে। এখন অক্সিজেনের সাথে কিন্তু হাইড্রোজেনগুলো আছে, ওদেরকে কিন্তু ও ছেড়ে দেয় না, কারণ ছেড়ে দিবে কিভাবে, ও তো ওদের থেকে হাইড্রোজেন একসাথে শেয়ার করতেছে। তাহলে এই অক্সিজেনের পাশে তোমার হাইড্রোজেনগুলো অবস্থান করবে, কিন্তু এই হাইড্রোজেনগুলো কি দেখো তো সোডিয়ামের থেকে দূরে যেয়ে অবস্থান করতেছে, কারণ সমধর্মী আয়ন পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই যে দেখো এরকম একটা ডায়াগ্রাম আমরা পাবো, যখনই দ্রবীভূত হওয়ার কথা বলবে তোমাকে কিন্তু এই ডায়াগ্রামগুলো এঁকে দিতে হবে। তারপরে অক্সিজেনের উপরে কি দিব আমরা, ডেল্টা মাইনাস, সবগুলো অক্সিজেনের মাথায় দিব ডেল্টা মাইনাস, আর হাইড্রোজেনগুলোকে কি দিব, ডেল্টা প্লাস। এরকম একটা ডায়াগ্রাম আমাদের হয়ে গেছে। এরপরে দেখো ফ্লোরিনের ক্ষেত্রেও সেমটা করতে হবে। ফ্লোরিন কি একটা ঋণাত্মক আয়ন, তাই না? ওই ঋণাত্মক আয়ন আবার কি করবে, ঋণাত্মক আয়নকে আকর্ষণ করবে পানিতে থাকা যে ধনাত্মক আয়নগুলো আছে। ফ্লোরিন ঋণাত্মক আয়ন যেটা, এইটার সাথে আকর্ষিত হবে ধনাত্মক আয়ন অর্থাৎ হাইড্রোজেনগুলো দেখো ওর কাছাকাছি এসে অবস্থান করতেছে, কিন্তু ওই হাইড্রোজেনগুলোকে কি অক্সিজেনটা ছাড়বে না, সেক্ষেত্রে অক্সিজেনটাও ওদের সাথে যুক্ত থাকবে, কিন্তু ফ্লোরিনের থেকে একটু দূরে যেয়ে অবস্থান করবে, কি জন্য, সমধর্মী আয়ন পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে ডেল্টা মাইনাস দাও সবগুলোর মাথার উপরে, ডেল্টা মাইনাস, আর হাইড্রোজেনগুলোর মাথার উপরে কি দিবা, ডেল্টা প্লাস দিতে থাকবা, সবগুলোর মাথার উপরে দিবা, আমি এখানে দিলাম। তাহলে দেখো এই যে দুইটা চিত্র আমরা আঁকলাম, এই দুইটার মাধ্যমেই হচ্ছে আমরা কি বুঝতে পারতেছি যে আয়নিক যৌগ যেহেতু ওরা ছিল, আয়নিক যৌগগুলা পানিতে দ্রবীভূত হইলো। কিভাবে দ্রবীভূত হইলো, পানির ধনাত্মক আর ঋণাত্মক আয়ন, এই যে এখানে ধনাত্মক আর ঋণাত্মক আয়নকে আকর্ষণ করার মাধ্যমে ওরা পানিতে দ্রবীভূত হয়ে গেল। সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, কারণ সমযোজী যৌগে আমরা জানি ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না। এরপরে আমাদের কি বলছিল দেখো তো, দুইটা যৌগ কোনটা অষ্টক পূরণ করবে আর কোনটা করবে না। এখানে বোরনের সাথে ফ্লোরিন যদি তুমি যুক্ত করাও, এখানে BF3 একটা যৌগ গঠন হবে। এখন বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, তার মানে ফ্লোরিনেরও আবার অষ্টক পূরণ করতে ইলেকট্রন কয়টা লাগে, একটা করে লাগে। তাহলে বোরনের লাস্টে যে 3টা ইলেকট্রন আছে ও ওই 3টা ফ্লোরিনের সাথে চাইলে কিন্তু শেয়ার করতে পারে। দেখো 3টা একটা মানে সিঙ্গেল ইলেকট্রন আছে, মানে 3টা ইলেকট্রনের সাথে ফ্লোরিন যদি আবার একটা করে দিয়ে যুক্ত হয় তাহলে কিন্তু দেখো ওর 3 জোড়া ইলেকট্রন পাচ্ছে। কেন্দ্রীয় পরমাণুটার সর্বশেষ কক্ষপথে 3 জোড়া ইলেকট্রন হচ্ছে, 3 জোড়া মানে 6টা। এখন ওদের স্থিতিশীল হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগে, হয় 2টা অর্থাৎ দ্বিত্ব পূরণ করতে হবে, না হলে কি করতে হবে, এখানে তোমার হচ্ছে অষ্টক পূরণ করতে হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু যেটা, সে কিন্তু এখানে অষ্টক পূরণ করতে পারে নাই। দেখো তো কি হয়েছে, 3 জোড়া ইলেকট্রন ধারণ করছে। 3 জোড়া ইলেকট্রন ধারণ করলে ওর 6টা ইলেকট্রন হয়েছে সর্বশেষ কক্ষপথে, 6টা ইলেকট্রন, তার মানে হচ্ছে অষ্টক সংকোচন ঘটছে। 8-এর চেয়ে যদি বেশি হইতো তাহলে আমরা কি বলতাম, অষ্টক সম্প্রসারণ। এখানে 8-এর চেয়ে কম, তার মানে 6টা ইলেকট্রন, আমরা এখানে কি বলবো, অষ্টক সংকোচন নীতিটা মানে এখানে ঘটছে। এখন তার মানে অষ্টক পূরণ হইল না। এরপরে চলো আরেকটা যৌগ আমাদের কি গঠন করতে বলছিল, সোডিয়ামের সাথে ফ্লোরিন বিক্রিয়া করতে বলছিল, যেখানে আমরা একটু আগেই দেখছিলাম তাই না, যে সোডিয়াম আর ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, সোডিয়াম একটা দান করে দেয়, ফ্লোরিন ওইটা গ্রহণ করে নেয়। তার মানে আয়নিক যৌগ যখন গঠন করে সোডিয়াম আর ফ্লোরিন, দেখো দুইজনেরই সর্বশেষ কক্ষপথে থাকাও তো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তার মানে 4 দুগুণে 8টা ইলেকট্রন সোডিয়ামের কাছে আছে। এরপরে ফ্লোরিনের দিকে তাকাও, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তার মানে ওর কাছেও তোমার 8টা ইলেকট্রন আছে।
তাহলে দুইজনের কাছে 8টা করে ইলেকট্রন হয়েছে সর্বশেষ কক্ষপথে, তার মানে ওরা অষ্টক পূরণ করলো। সোডিয়াম আর ফ্লোরিন যে যৌগটা গঠন করলো সেখানে সোডিয়ামও সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণ করতে পারলো একটা দান করে দেওয়ার মাধ্যমে, ফ্লোরিনও 8টা ইলেকট্রন ধারণ করতে পারলো একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। তাহলে আমরা কি বলবো, সোডিয়াম ফ্লোরাইড যেটা এটা হচ্ছে তোমার অষ্টক নিয়ম মেনে চলছে, কিন্তু BF3 যেটা ছিল সেখানে অষ্টক নিয়ম মেনে চলে নাই, অষ্টক সংকোচন ঘটছে সেখানে। তাহলে আমাদের প্রশ্ন এটাই জানতে চাইছে যে এই যৌগটা অষ্টক পূরণ করবে আর ওই যৌগটা করবে না, এইটাই আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাই দিলাম। এভাবে তুমি যদি এইরকম কনসেপ্টটা ঠিক রেখে সঠিক ইনফরমেশন দিয়ে যদি পরীক্ষার খাতায় উত্তরটা লিখতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলেই কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।